গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ শনিবার, সকাল এখন প্রায় 9:30 10টা বাজতে যায়। এখানে বাসি বিছানা গোছাতে চলে এসেছি। আজকে তিশানের স্কুল নেই। শনিবারে তিশানের কোনো বন্ধু স্কুলে যায় না, সেই জন্য তিশানও না যেতে চায় না। তো চলুন, এখানে এখন বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর একবার মাঝখানে টুক করে বেরিয়ে একটু মাছ নিয়ে এসেছিলাম। অনেক দিন টাটকা মাছ খাইনি। ফ্রিজের ওই বাসি মাছ খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না। এখানে 3 পিস পেটির মাছ নিয়ে এসেছি। একটু মাছের ঝোল করব আর কলমি শাক ভাজা করব, এটাই চিন্তা ভাবনা করেছি। আর এদিকে দেখুন, অল্প করে একটুখানি পাস্তা ছিল, ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওটা তিশানকে ব্রেকফাস্ট করে দেবো, কিন্তু মনে হচ্ছে ওইটুকুতে হবে না। কি করব দেখি, আগে সেদ্ধ হোক। আজকে সকাল 12টার পর জল থাকবে না আমাদের, 4টে অবধি। ট্যাঙ্কি পরিষ্কার হবে। আবার কখন ফোন করে বলল 10টার পর, জানেন? সকালবেলা যদি ফোন করতো তাহলে সব কিছু হয়ে যেত। 10:30টার সময় ফোন করে বলছে 12টা থেকে 4টে অবধি জল থাকবে না। ওই ওপরে ফ্ল্যাটের দাদা, ট্যাঙ্কি পরিষ্কার হবে। চলুন শিগগিরই যা, ওকে বললাম তুই বরঞ্চ স্নানটা করে পুজোটা দিয়ে দে। আর আমি রান্নাঘরে একটু গুছিয়ে নিয়েছি রান্না বান্না। আর এখানে সব বাসি জামা কাপড়, তিশানের স্কুল ড্রেসটা ধুয়ে দিলাম। আজকে শনিবার, আজ স্কুল যাব না, কারণ ঘরে আসতে আসতে 11:30, আবার 1টার সময় ছুটি হয়ে যাবে। এই যে রান্নাবান্না বলতে চাল ভিজিয়েছি, পাস্তাটা সিদ্ধ করেছিলাম তিশানকে করে দেবো বলে। এইটুকু পাস্তা করে কোনো লাভ নেই, ঠান্ডা হোক ফ্রিজে তুলে দেবো। কলমি শাক ভাজবো। আর এখানে ঝিঙে ছিল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে। মাছের তেলটা ভেজে দেবো। আর ফুলকপিটাও ভাবছি মাছের ঝোলেই দিয়ে দেবো। যাই হোক, চলুন এখানটা পরিষ্কার করে দিই। তিশান ততক্ষণ পুজো দিক। আর এই যে গত 3-4 দিন ধরে ওয়েদারটা বেশ ভালো, জামা কাপড়ও শুকিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো খেলছে বাইরে। চলুন এগুলো সব পরিষ্কার করে নিই। রান্নাবান্না তবুও টুকটুক করে করতে পারবো। আর বাথরুমে জল ভরে রাখতে বলেছে, এইটা করে বাথরুমে 1 ড্রাম জল ভরে রাখি। 4টে বলছে, এখন 5টা 6টাও বাজতে পারে। ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। চলুন। সকালবেলা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আবার দেখলাম রোদ উঠে গেল। বৃষ্টিটা দেখে না মনটা খারাপ লাগছিল। মানে যা, আবার হয়তো জমিয়ে বৃষ্টি আসবে। তারপর দেখলাম না, ভালোই রোদ উঠেছে, ঝলমলে রোদ্দুর। চলুন বাইরে কিচ্ছু নেই, শুকোর দিয়ে দিই, তারপরে রান্নাবান্না করব। আজকে শনিবার, ফুল তিশান নিয়ে এসছে, পড়তে গেছিলো। ও এলো কখন জানেন? 10টা 10:30 করে এসেছে। ও পুজোটা দিয়ে দিক, আমি এবার টুকটুক করে রান্নাটা করে নেব। এখানে সমস্ত জল ভরে রেখে দিয়েছি। তিশানেরও স্নান হয়ে গেছে, ও পুজো দিতে বসে গেছে। থাক, এমনি আমাদের স্নানের পর খুব একটা জল লাগে না, যেহেতু কাচাকুচি সবই হয়ে যায়। আর এখানেও 1 বালতি জল ভরে রাখলাম। এই যে এটা, এই চাল টাল ধোবো, আলু টালু তো এখনও কাটাকুটি হয়নি, চাল ধুতে জল লাগবে। আজকে আমার ব্রেকফাস্ট এই দেখুন, জল চিনি মুড়ি। এটাই এখন কদিন খাচ্ছি, কারণ পেটের অবস্থা খুব একটা ভালো না। তিশান এই যে একটা বিস্কুট এনে খেয়েছে, আর খেয়েছে চানাচুর মুড়ি খেয়েছে। চলুন, এই যে জায়গা টায়গা সব মুছে নিয়েছে, শুধু বাসনগুলো মাজলে ব্যাস পুজো দিতে বসে যাবে। আমার চিন্তা হচ্ছে যে বাসন মাজতে মাজতে জলটা না নিয়ে নেয় ব্যাস, কারণ ঠাকুরের জল তোলার মতো আমার কোনো বালতিও নেই, জানেন। আর নতুন যে ট্রাইপডটা নিয়ে এলাম, ভেঙে গেছে। মানে বুঝতে পারছেন কত খারাপ সময় যাচ্ছে। চলুন এটা খাই, তিশান পুজো দিতে বসুক, তারপরে ধীরে সুস্থে রান্নাটা বসাবো। ব্যাস, ওই অতগুলো বাসি জামা কাপড় যদি পরে থাকতো না, সর্বনাশ হয়ে যেত। আমাকে যদি 9টার সময় ফোন করতো, আমার 11টার মধ্যে সমস্ত কাজ হয়ে যেত। উফ, গরম লাগছে। চলুন, এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। মাছ ভাজবো, তেল নিয়েছি, পেঁয়াজ টমেটো, একটা ডিম বার করলাম, সিদ্ধ খাবো। আর বললো 12টার সময় জলটা চলে যাবে, এখনও জল আছে দেখছি। ভালো হয়েছে, রান্নাটা হয়ে যাক। চলুন, মাছটা ভাজা হয়ে গেলে, আর এদিকে কলমি শাকও ভাজা করে নিয়েছি। এদিকে কলমি শাক ভাজাও হয়ে গেছে। এই দেখুন, কলমি শাকটা অল্প ভেজেছি, একটা আটি পুরো ভাজিনি, অর্ধেক ভেজেছি, কারণ আমি অল্প একটু খাবো। বাবা, ও এই ছোটো পেটিটা তিশানকে দেবো। মাছ খেতেই চাইছে না, জানেন। ওকে বলেছি ছোটো পেটিটা খাবি, তন্ময়ের একটা আমার একটা। ভাতটা বন্ধ করে দিয়েছি। আর এই যে ঝিঙেটা ধুয়ে রেখে দিয়েছি, মাছের ঝোলটা করলে হয়ে যাবে।
এইটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করছি। আর একবার ঘোরাবো, তার আগে ওই যে বাদবাকি টমেটোটা আছে ওইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। রান্নাটা হয়ে গেলেই সমস্যা সব মিটে যাবে। আর বাইরে যা রোদ উঠেছে, টুল দিয়ে না বালিশগুলোকে সব দিলাম, পাঁচ বালিশগুলো। ঝটপট করে মাছের ঝোলটা করে নেবো। ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, কলমি শাক ভাজাও হয়ে গেছে। আর ঝিঙেগুলো ভাবলাম ফ্রিজে পড়ে আছে, বরঞ্চ মাছের ঝোলে দিয়ে দিই। আমার না খুব একটা ঝিঙে পছন্দই না জানেন, মানে ভালোই বাসি না একদম। ঝিঙে একমাত্র ওই আলু দিয়ে সিদ্ধ করে মাখলে যেটা হয় ওই আলু সিদ্ধর মতো আর কি, ওটা খেতে ভালোবাসি, কিন্তু ঝিঙের তরকারি বা ওই মাছের ঝোলে একদম ভালোবাসি না। তো চলুন এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। ঝিঙে তো ভাজাভুজি সিদ্ধর কোনো ব্যাপারই নেই। আর কড়ার মধ্যে তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিলাম, আলুটা একটুখানি ভাজা ভাজা করে ঝিঙেটা দিয়ে দিয়েছি। ঝিঙের মধ্যে দিয়ে যা জল বেরোবে বাবা, ওতেই মানে মাছের ঝোল হয়ে যাবে। আর এবারে আদা, রসুন, টমেটো যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দেবো। একটু লাল লাল না হলে না দেখবেন খেতে ভালো লাগে না, মানে রঙটা দেখতে কি বিচ্ছিরি লাগে। অথচ আমার কিন্তু এখন ওই ডবগা ঝোল খাওয়ারই কথা, পেটের যা প্রবলেম হচ্ছে। কিন্তু ওই ডবগা ঝোল মানে খেতে ভালো লাগে, টেস্ট হয়, কিন্তু ওই দেখতে কেমন একটা লাগে। আর ঝিঙে তো একদম পছন্দই করি না। আর আমার বাবা যদি শোনে না এরকম লাল লাল করে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, এক্ষুনি বলবে একদম ফোন করবি না, বমি করবি আর ফোন করবি, মা শিগগিরই আসো। আসলে কি বলুন তো, আমার তো কিছু হলে একমাত্র মাকেই ফোন করতে হয়। আর মা ওই রান্না বান্না সব কিছু ফেলে রেখে তাড়াতাড়ি করে চলে আসে। আসলে কি বলুন তো, গ্যাস থেকে এমন প্রবলেম হয় না যেন মনে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। মানে ঘরে কেউ না থাকলে না খুব ভয় লেগে যায়, মনে হয় এক্ষুনি মরে যাব। এখানে ভাত হয়ে গেছে, এই হলো মাছের ঝোল, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তবে ঝোলটা আরেকটু বেশি হলে ভালো হতো। থাক, মাখা মাখা করেছি একটু, খুব বেশি মানে পাতলা ঝোল হয়ে গেলে না তন্ময় বলে কি এটা ঝোল না জল। আবার যদি একটু শুকিয়ে ফেলি বলবে কিনা ভাতটা কি দিয়ে খাবো, কোন দিকে যাব। এইবারে রান্নাঘরটা পরিষ্কার করব, তবে এই ছোট্ট কড়াটার মধ্যে মাছের তেলটা ভাজবো। এটা তিশানা তন্ময় খাবে, আমি তো মানে ছোবই না বলতে গেলে। চলুন হয়ে গেছে, এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এখন ওই 1:05 হতে যায়। রান্নাঘরটা একটুখানি ওপর ওপরই মুছেছি আজকে, ভালো করে মুছিনি, কারণ পরশু দিনকে না ভালো করে মুছেছিলাম। এখন 2 দিন যাক, তারপরে আবার একবার ভালো করে মুছবো। আর এখানে দুপুরের খাবার নিয়ে নিয়েছি, এই হলো ভাত, কলমি শাক ভাজা, আর এখানে মাছের ঝোল। ঝোলটা অল্পই নিয়েছি, একটু শুকনো শুকনো করে খাবো। আর সকাল থেকে ভালোই রোদ উঠেছে, বালিশগুলোকে সব কড়কড়ে করে শুকিয়েছি আজকে জানেন। ওই যে বলছিলাম না একটা ভিজে ভিজে মতো লাগতো বর্ষাকালে, গরমকালে বলতে যাচ্ছি। তো যেই রোদ্দুরে দিয়েছি কি সুন্দর শুকনো হয়ে গেছে সব উপরের কভারগুলো। সব কটা বালিশ দিয়েছিলাম, মায়ের বালিশগুলোকেও দিয়ে দিয়েছি। চলুন, কটা বাসন ছিল মেজেছি, আর এগুলো এখন থাক, এখন আর ক্ষমতা নেই। আর এই হলো আমার দুপুরের খাবার। এখন বাজে প্রায় 1:45। বোতল সরা। কিষান এখানে খেতে বসে গেছে। এই দেখুন বালিশগুলোকে সব ছড়িয়ে ছিটিয়ে সব রেখেছে, সব বালিশ দিয়েছি, এমনকি ওই কুশানটা পর্যন্ত রোদ্দুরে দিয়েছি। চলুন খাওয়া দাওয়া করি, করে দুজনে একটু শোবো। সন্ধে এখন 6:30 বাজে। মাকে ডাকলাম, আমি যাবো একটু চোখের ডাক্তার দেখাতে। ওই চোখের না এই কপাল টপালগুলো সব দেখছি খিঁচে ধরছে, দুপুর থেকেই শুরু হয়েছে। শুয়েছিলাম, তারপরে এখন এই ফোনে নাম লিখিয়ে দিয়েছি। যেখানে তিশানকে দেখিয়েছিলাম না, তিশানের একবার সেই চোখটা ফুলে গেছিলো, ওই পড়ে গিয়ে না আমার ছোটদার ছেলের মাথায় লেগেছিল। তো ওই ডাক্তারই বসবে, তো আজকে দেখাবো। নাম লিখিয়ে দিয়েছি, 7টার সময় বসবে উনি, 2 নম্বরে আছে। আর মাকে ডাকলাম, মায়ের সাথে যাব। মা ওই 4:30টার দিক করে এসেছে। এই যে এখন বেরিয়ে যাব। আর দুপুরবেলা হঠাৎ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, জামা কাপড় সমস্ত তুলে নিয়ে এসে ঘরে মিলে দিয়েছি। তন্ময়কে ফোন করলাম, ও বললো ওর আসতে একটু দেরি হবে। তো আমরা ডাক্তারটা দেখি চলে আসি, এসে তারপর রাত্রিরে তো রান্না বান্না করতে হবে আবার। আর তিশান মনে হচ্ছে আমাদের সাথে যাবে, কারণ তন্ময়ের আসতে দেরি হবে, ও একা একা থাকবে, ওকেও নিয়ে যাব। চলুন এখন বেরিয়ে পড়ি। আর এত অসুবিধা হচ্ছে না, এই কপাল টপালগুলো পুরো খিঁচে ধরছে। চশমাটা না আমার বেঁকে গেছে, আমি সেবারে নিয়ে গেলাম ওনার ওই দাদাকে বললাম যে আমার চশমাটা বেঁকে গেছে। উনি কী করলো, হাতের মধ্যে এদিক ওদিক করে বললো হ্যাঁ হালকা করে দিয়েছি, দেখুন আর কোনো প্রবলেম হবে না। আর যখনই চোখ বন্ধ করে শুচ্ছি না, তখনই দেখি চোখ পোকগুলো কেমন যেন খিঁচে ধরছে। তো ওই জন্য মেডিসিন ডাক্তার দেখাবো। আগের বার তো দেখিয়েছিলাম পাওয়ারের ডাক্তার। তিশান এখানে সন্ধে দিচ্ছে, আমি বিছানাটা একটু ঝেড়ে নিই। তন্ময়ের আসতে তো দেরি হবে,
ওরা আস্তে আস্তে আমরা চলে আসব। এই যে জামা কাপড়গুলোকে সব এখানে মিলে দিয়েছি। আর এই দেখুন মা যে চাদরটা দিয়েছিল, ওই চাদরটার ওয়ার ছিল, আপনাদের বলছিলাম না যে আমি সেটের চাদর ওটা দেখেছিলাম। এই যে পাশ বালিশের কভারটা পেয়েছে, মাথার বালিশের কভারটা যদি পায় তাহলে তো খুবই ভালো, তবে রং চটে যাচ্ছে, ভালো না। একবার না দুবার কেচেছি, মাঝখানটা সাদা হয়ে গেছে। মা সেই 4:30-র সময় এসেছে। কি তরকারি কি করলে? ঘুগনি? ঘুগনি হয়ে গেল? 3:30-র সময় ফোন করলাম তো। কখন ভিজালে তাহলে কড়াই? ভিজানো হয়ে গেছে? ও ওই জন্য ছোট বালতিতে গিয়ে করবে। বাবা আমাদের তো 2টো সিটি মারলেই গলে যায়। ওই যে অত বেলায় ভিজিয়েছে না, ওই জন্য। আমি কখন ভেজে জানো? সকালবেলা 8টা-9টায় ভিজিয়ে দিই, করি সেই 6টা 6:30। আর একমাত্র নয়, যেদিন করবে রাত্রিরে ভিজিয়ে দেবে। ও প্রেসারই একেবারে করে নিয়েছো, ও আলাদা করে আর কড়াই করবে না? মশলা করো, করে দিয়ে মটর টাকা দিয়ে একবারে ছিটি মিটিয়ে দিয়েছি। এবার রাত্রে যখন 9টায় খাবে, 9:30, 9:30, 10টা, তোরা এখন দিয়ে যাবো, খুলে দেখবো কেমন। যদি সেদ্ধ হয়ে থাকে বাস, নাহলে 2টো সিটি মেরে নেবে। হ্যাঁ সে দেখো চিনি গরম করে দিই। শুনুন মায়ের রান্না শুনুন। প্রেসারেই একেবারে একদম মশলা ফসলা কষিয়ে ঘুগনি টুগনি সব কড়াই দিয়ে, হ্যাঁ ও দিয়ে সিটি মারবে, হয়ে যাবে। ও মাংস কষিয়ে তারপরে এখানে না, চলে যা, ওই ঘরে চলে যা, পাখা চালাতে পারবি না। দিদার রান্না শুনেছিস? আমি আলু দিলাম তো, তেল দিলাম, তেজপাতা, জিরা ফোড়ন দিলাম, একবারে মানে প্রেসারের মধ্যে সব দিয়ে দিয়েছি। চলুন বেরিয়ে পড়েছি, সোজা চশমার দোকানে ঢুকবো, কারণ এত মাথা যন্ত্রণা করছে কি বলবো। আমার তো ভয় লাগছে আমি রাত্রিরে ঘুমাতে পারবো কিনা, মানে চোখ টোক সব কেমন খিঁচে ধরছে। এই যে আমি হেঁটে যাচ্ছি না, আমার কেমন ঝাপসা ঝাপসা লাগছে একদম, মানে পাওয়ারটা না ঠিকঠাক দেয়নি। আর আমার শরীরেও কিছু প্রবলেম হচ্ছে। আগে দেখি, আমি আগে চোখের ডাক্তারটা দেখাবো, উনি কি বলে, না হলে আবার একটা আমি জেনারেল ডাক্তার ভালো দেখে দেখাবো। চলুন চলে এসেছি। আজকে রাস্তাঘাট দেখছি মোটামুটি ফাঁকাই আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে একটু বাজার করলে ভালো হতো জানেন, কিন্তু এখন বাজার করতে পারবো না, কারণ ওই যে বললাম না চোখ ব্যথা করছে ওই চশমার জন্য। আসলে এক তো সকাল থেকে চশমাটা পরতে পারছি না, চশমা পরলেও দেখছি ব্যথা করছে, আর চশমা খুলে দিলেও দেখছি ব্যথা করছে, আর সব কিছু না ঝাপসা ঝাপসা লাগছে। আমি তো এক এক সময় ভাবছি কী রে বাবা, অন্ধ হয়ে যাব নাকি, মানে আমার বাবার একটা ওরকম ব্যাপার হলো তো, ওটা চোখের সামনে দেখেছি তো, আমার ভীষণ 2 দিন ধরে ভয় লাগছে জানেন। আমি চশমাটা নিয়ে গেলাম, কিন্তু তারপরেও ওরা বললো না আপনার পাওয়ার ঠিক আছে, হ্যানা ত্যানা বলে সেই ফিরিয়ে দিল চশমাটাকে কোনো রকম করে ঠিক করে। আর এখানে এক ভদ্রলোকের ওই পড়ে গেছিলো, ব্যাগ পড়ে গেছিলো বলে উনি তুললো। চলুন চলে এসেছি, দেখছি ভিতরে মোটামুটি তো লোক আছে, তবে আমার 2 নম্বরে নাম তো খুব বেশিক্ষণ লাগবে না। ফোনে নাম লিখিয়ে দিয়েছি, ডাক্তারবাবু 7টার সময় আসবে, এখন প্রায় 7টা বাজতে 5 মিনিট বাকি, 10-15 মিনিট তো বসতেই হবে। রাত্রিরে কি করে রান্না করব আমি তাই ভাবছি জানেন, মানে অল্প একটু আটা পাটা মাকে দিয়ে মাখিয়ে রাখলে ভালো হতো। আসলে কি বলুন তো, বলতেও না লজ্জা করে। মা এই গত 1 সপ্তাহ ধরে না আমার বাড়িতে আসা যাওয়া করছে, আমার তো কিছু না কিছু লেগেই আছে। আর সবথেকে বড় কথা, ঘরে শুয়ে থাকলে তিশান কি খাবে বলুন তো, ও বাচ্চা মানুষ, ও কি খাবে, ওকে সেই মুড়ি আর নয় বিস্কুট বিস্কুট খেয়ে থাকতে হচ্ছে। তন্ময় নয় বাইরে খেয়ে নিচ্ছে, কিন্তু ওর তো সেই অপশানটাও নেই। ওই মা এসে একটুখানি ভাতে ভাত করে দিচ্ছে, ওইটুকুই যা খাচ্ছে ও। চলুন বাড়ি চলে এসেছি, কি কি দিয়েছে কি বললো আপনাদেরকে একটু ভালো করে বলি। এই চশমাটা পরতে একদমই মানা করেছে, বললো পাওয়ারটা আপনার শ্যুট করছে না। আর একটা ওষুধ দিয়েছে, মাথা ব্যথার ওষুধ, আর একটা ড্রপ দিয়েছে, সারাদিনে 4বার ড্রপটা দিতে বলেছে। আর থাইরয়েড টেস্ট করতে দিয়েছে, এই যে নিচে লেখা আছে থাইরয়েড টেস্ট করতে হবে, ওটা পরে আর কি, মানে চোখটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে। যদি তারপরও প্রবলেম হয়, আমার
কি হচ্ছে বলুন তো, আমার না হাত পাগুলো কেমন যেন খিঁচে ধরছে, হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, তো এটা নাকি থাইরয়েডের লক্ষণ। তো সেই কারণে উনি বললো একবার থাইরয়েডটা চেক করিয়ে নেবেন। ওটা শুনেই তো আমার মাথা ঘুরে গেছে। আর এই যে এখানে একটা ড্রপ দিয়েছে, একটা ওষুধ দিয়েছে, আমার যে কি অজস্র মাথা হাত পায়ে যন্ত্রণা করছে আপনাদের কি বলবো। আর 3টে কথা বললো, সেটা হচ্ছে বেশি রাত জাগবেন না, খালি পেটে বেশিক্ষণ থাকবেন না, আর টেনশান করবেন না। এই 3টে জিনিস একদম করবেন না। পরে একবার থাইরয়েডটা চেক করাবেন, আর যদি এই ওষুধে মাথার যন্ত্রণা না কমে তাহলে একটা জেনারেল ডাক্তার দেখাতে হবে। এখানে তিশান বসে এখন টিভি দেখছে। এই এখন বাজতে যায় প্রায় 9টা। মোড়ে মোড়ে রান্নাবান্না বসিয়েছি, একটু ডিম ভুজিয়া মতো করে তরকারি করব আর কটা রুটি করব। আর তন্ময় এসে 8:30 8টার দিক করে ভাত খেয়েছে, তো ও বলছে আমি কিছু খেতেও পারি নাও পারি, রুটি আমার জন্য করো না। তো যদি খায় ছাতু মুড়ি সবই আছে, ও বললাম 2টো মুড়ি খেয়ে নেবো। একটা লেচি আটার না বেশি হয়েছে, তো ওই জন্য রেখে দিলাম। এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, ওই একটু পেঁয়াজ টমেটো একটু ডিমটা ভুজিয়া মতো করে মানে ভেজে নিয়ে ওই মাখা মাখা তরকারি করব। আর গোনাগুনতি রুটি করেছি কটা, ব্যাস এইটুকুই। আমি যে কী কষ্ট করে আজকে রান্নাটা করছি না আপনাদের বলে বোঝাতে পারবো না। মা আসার সময় বলছিল আমাকে বলতে পারতি আমি কটা আটা ফাটা মেখে একটু তরকারি বা আলু চচ্চড়ি করে দিতাম। আসলে মাও তো ওখানে করে আসে, তারপরে আবার এখানে করবে, মা না অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য আমি আর কিছু বলিনি, যে থাক ওই 6টা 7টা রুটি আমি ঠিক করে নেবো। এরম করতে করতে মোটামুটি অর্ধেক কাজটা হয়েই গেছে। এইবারে শুধু রান্নাবান্না করে ওষুধটা খাবো আগে, মানে ওই মাথা ব্যথার ওষুধটা। আর রাত্রিরে কী করে ঘুমোবো আমি জানি। তাই এক এক সময় ভাবি বাবা মা না থাকলে কি যে আমার দশা হতো ভগবানই জানে। এই কটা দিন যে শরীর খারাপ হয়েছে, আমার মা যে কী সার্ভিস দিয়েছে আপনাদের কি বলবো। প্রত্যেকটা মা বাবাই সন্তানদের দেখে, সেটা বলছি না যে আমার মাই শুধু আমাকে দেখছে, তা নয়। কিন্তু এই যে এত বড় সংসার সামলে রান্না বান্না সব কিছু করে তারপরে আমার বাড়িতে আসে, আর এত রোদ্দুরের মধ্যে টোটো পায় না জানেন, ওই অতটা রাস্তা পুরো রোদ্দুরে হাঁটতে হাঁটতে আসে। তো ভগবানকে বলি আমার মা বাবা যেন সবসময় সুস্থ থাকে, আপনারাও আশীর্বাদ করুন। কারণ আমার বাবা মাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় বন্ধু। আমি সত্যি বলছি আজকে, মানে আমার স্বামীও বোধহয় অত বড় বন্ধু নয়, মানে আমার বাবা মা যা বন্ধু। গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেছে, চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। এবারে খাওয়া দাওয়া করে শোবো আর ওষুধ খাবো আগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।